ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সলিড স্টেট সেকেন্ড ক্লাস। তো প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। দেখো, আগের দিন আমরা বিভিন্ন একক কোষ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমরা সবাই জেনেছো যে কোনো একটা একক কোষ, ধরো ঘনকাকার একক কোষ, আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ধরো সরল একক কোষ। সরল একক কোষে কণাগুলো কোথায় থাকে? জাস্ট প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কণা থাকে। কত অংশ করে কণা থাকে? না, 1/8 অংশ করে। এখানে 1/8, 1/8, 1/8 অংশ, 1/8 অংশ, 1/8, 1/8, 1/8, 1/8, মোট মিলিয়ে টোটাল কটা? 1/8 × 8 সমান একটা কণা থাকে। তাহলে আমি যদি এই একক কোষটাকে নিয়ে ভাবি যে এই সবকটা মিলিয়ে কণা একটা, তাহলে টোটাল কণাটাকে যদি আমি গোলক ধরি, তাহলে এই যে 8টা জায়গায় যে 1/8 × 8 মানে একটা কণা যে আছে, ধরো সাপোজ টোটাল কণাটা ধরো এতটা হবে, আর একক কোষটা টোটালটা এতটা আয়তন জুড়ে আছে। তাহলে এখন দেখে বলো, একক কোষটার আয়তন বেশি না কণাটার আয়তনটা বেশি? নিশ্চয়ই একক কোষের আয়তনটা বেশি। আমি সব এই জায়গাগুলো যে কণাগুলো রয়েছে সব মিলিয়ে কণাগুলোর যে আয়তনটা ধরছি এতটা, মানে এই 8টা যোগ করে আর কি এইটা ধরছি। ধরো সাপোজ এইটার আয়তনটা ধরো 40, আর এই একক কোষটার টোটাল আয়তনটা ধরো 90। তার মানে প্যাকিং দক্ষতা কত হবে জানো? প্যাকিং দক্ষতা হবে 40/90, পার্সেন্টেজে করলে ইনটু 100%। ওকে, তার মানে তুমি কি শিখলে? কণাগুলোর আয়তন বাই একক কোষের আয়তন ইনটু 100%-এ করলে। ঠিক আছে, তো আমরা এবারে প্যাকিং দক্ষতার ক্যালকুলেশনটা আমরা করব। প্রথমে এক এক করে আসছি। দেখো, সরল একক কোষ এসসি, সরল একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার ক্যালকুলেশন করার জন্য প্যাকিং দক্ষতার সংজ্ঞাটা জানতে হবে, যে একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, মানে কণাগুলোর টোটাল আয়তন বাই একক কোষের আয়তন। এখন এই যে একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন যেটা আছে, এখানে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, তাহলে একটা কণার আয়তন বের করলে তাকে যদি কণা সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কণাগুলোর আয়তন পেয়ে যাবো। ওই জন্য দেখো, একটা কণার আয়তন 4/3 πr3, কারণ কণাটাকে আমি গোলক ধরবো, ইনটু জেড। জেড মানে একক কোষের কণা সংখ্যা। তাহলে কণা সংখ্যাকে যদি আমি একটা কণার আয়তন দিয়ে গুণ করে দিই, তাহলে কণাগুলি টোটাল আয়তন পেয়ে যাচ্ছি। তো সেইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো জেড এর মানটা আমরা সরল একক কোষের ক্ষেত্রে কত বলতে পারি? 1, কারণ সরল একক কোষে কণা সংখ্যা কটা থাকে? একটা থাকে। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা মোট কটা থাকে বলো তো? 4টে কণা থাকে টোটাল। ওই জন্য দেখো জেড এর জায়গায় 4 বসাবো, মানে এই যে জেড এর জায়গাটায় আমরা এখানটা বসাবো 4, মানে একই ফর্মুলা পড়বে। প্রত্যেকটার ফর্মুলা হচ্ছে জেড ইনটু 4/3 πr3 বাই aq। সরলের ক্ষেত্রে জেড এর জায়গায় বসাবো 1, ঠিক আছে? এসসির ক্ষেত্রে সরলের ক্ষেত্রে জেড এর জায়গায় বসাবো 1। পৃষ্ঠকেন্দ্রিক এফসিসির ক্ষেত্রে আমরা জেড এর জায়গায় বসাবো 4। দেহকেন্দ্রিক বিসিসি তার ক্ষেত্রে আমরা জেড এর জায়গায় বসাবো 2। তাহলে এইখানে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা একটা ক্যালকুলেশন বের করতে পারবো। কিন্তু সেখানে একটা সমস্যা কোথায় হয়ে যাচ্ছে, এখানে সংখ্যা বসালেও দেখো এই এ আর আর তো কাটবে না, তাহলে আর আর এর মধ্যে আমাকে একটা রিলেশন বের করতে হবে, তবে কিন্তু আমরা এ আর আরটাকে কাটতে পারবো। পায়ের মান তো 22/7, তাহলে প্রথম আমাকে যেটা করতে হবে আর আর এর মধ্যে সম্পর্ক খুঁজে বের করা। তো সেই কারণের জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, সরল একক কোষের ক্ষেত্রে দেখো একটা কর্নারের কণার সাথে আরেকটা কর্নারের কণা দেখো টাচ করে থাকে। ফলে কি হচ্ছে বলতো, এই কণার ব্যাসার্ধটা আর, এই কণার ব্যাসার্ধটা আর, আর একক কোষের বাহুর দৈর্ঘ্যটা জানো এ। তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি এ হয় আর কণাটার ব্যাসার্ধ আর 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 যোগ করলে কত হচ্ছে? 2r, তার মানে 2r = a। এই দেখো 2r = a। এইখানটায় আমরা তাহলে এর জায়গাটা কি বসাতে পারি? 2r বসিয়ে দিতে পারি। এখানটা যদি 2r বসিয়ে দিই আর জেড এর জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখো জেড এর জায়গায় আমি 1 বসাচ্ছি, 4/3 πr3 বাই এর জায়গায় 2r বসাচ্ছি। ভালো করে দেখো, আর 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 কিউ কেটে যাবে, পায়ের মান বসাবো 22/7, করলে একটা ক্যালকুলেশন আসবে, আসলে কত আসছে? 0.52। এই ক্যালকুলেশনটা বেরোবে। পার্সেন্টেজে করলে 52%। তার মানে সরল একক কোষের প্যাকিং দক্ষতা কত বেরোলো? 52%। তার মানে অতটা 52% জায়গা জুড়ে কণা আছে। একক কোষের 52% জায়গা জুড়ে কণা আছে। যদি বলে ফাঁকা জায়গা কতটা আছে, 100 - 52 করলে সেটা ফাঁকা জায়গার আয়তন পাবো। তাহলে একইভাবে আমরা পৃষ্ঠকেন্দ্রিকে করবো, জেড এর জায়গায় 4 বসাবো, কিন্তু এ আর আর এর রিলেশনটা দেখো কিভাবে করবো। এখানে এ আর আর এর রিলেশনটা দেখো বের করছি। দেখো সবসময় মনে রাখবে, সরল একক কোষের ক্ষেত্রে কিন্তু এই কর্নারের কণার সাথে এই কর্নারের কণা টাচ করে থাকছে, কিন্তু পৃষ্ঠকেন্দ্রিকে দেখো কর্নার কণা কিন্তু টাচ করে নেই। এখানে যে কণাটা টাচ করে থাকে সেটা হচ্ছে
ভালো করে শোনো, এই কর্নারে যে কণাটা থাকে, এই কর্নারে যে কণাটা থাকে তার সঙ্গে সারফেসে যে কণাটা থাকে তার সঙ্গে টাচ করে থাকে। তার মানে এই কণাটা ভালো করে ভাবো, এখান থেকে যদি এই ডিস্টেন্সটা ভাবা যায়, এটা আর, এটা 2r, এটা r, মানে মোট হচ্ছে 4r। ঠিক আছে, এই যেখানে যেটা দেখানো হয়েছে দেখো এসি, এসিটা 4r। এবারে দেখো এটাও তো বাহু মানে এ, এটাও বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা অতিভুজ বলতে পারি, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান √ a স্কয়ার প্লাস a স্কয়ার, √ a স্কয়ার প্লাস a স্কয়ার করলে কত হবে √2a, যেটা এটার মানটা কত 4r ছিল, মানে r 2r r, কারণ এটা তো ব্যাসার্ধ, এটা ব্যাস 2r আর এটা r 4r, 4r ইকুয়াল টু √2a। তাহলে 4r ইকুয়াল টু যদি √2a হয়, তাহলে আমরা a সমান কি বলতে পারি 4r বাই √2। তাহলে এই এর জায়গায় আমরা 4r বাই √2 বসিয়ে দেবো, আর আর কাটাকুটি হয়ে জেড এর মান তো 4 বসিয়ে দিচ্ছ, করলে একটা ক্যালকুলেশন আসবে 0.74। এইভাবে ক্যালকুলেশনটা আসছে। ওকে, তাহলে এবারে আমরা বিসিসি অর্থাৎ দেহকেন্দ্রিকের ক্ষেত্রে করব। দেখো আমরা টোটালটা একটা করে দেখাচ্ছি, দেখো এটা ছবি এঁকে সুন্দর করে বলছি। ধরো এটা একক কোষ। বিসিসির ক্ষেত্রে আবার কি হয় জানো, এই কর্নারে যে কণাটা থাকে, এই কর্নারে যে কণাটা থাকে তার সঙ্গে এই বডি সেন্টারের কণাটা অর্থাৎ দেহকেন্দ্রিকের কণাটা টাচ করে থাকে। তার মানে এই যে লেন্থটা, এটা কতটা বলো তো, এটা ব্যাসার্ধ r, এটা ব্যাস 2r, এটা ব্যাসার্ধ r, মানে এটা টোটালটা কত 4r। এটা দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে a। আর তুমি এক্ষুনি জাস্ট এইটা বের করলে, এই যে পৃষ্ঠের যে কর্ণটা, এইটার মানটা এক্ষুনি বের করলে √2a ক্যালকুলেশন করে, এক্ষুনি যেটা করলে আর কি √2a, এটা √2a, আর এটা a। তার মানে দেখো এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে এখানে যাবে সমান সমান অতিভুজ স্কয়ার, এটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে দেখো এখান থেকে কি আসবে ক্যালকুলেশন করে √3a। এই √3a মানে কোনটা, এইটা r 2r আর r 4r, তার মানে এখানে আসছে 4r ইকুয়াল টু √3a। এই দেখো 4r ইকুয়াল টু √3a, 4r ইকুয়াল টু √3a। এখান থেকে তাহলে এটা কি বেরোবে, এটা বেরোবে 4r বাই √3। প্যাকিং ফ্র্যাকশনের মেন যে ডেফিনেশনটা ছিল সেটা কি ছিল, z ইনটু 4/3 পাই r³ বাই a³ এখানে a এর মানটা 4r বাই √3 এখানে বসিয়ে দেবো। z এর মান কত, দেহকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা কটা হয়, দুটো হয়, তাহলে z এর মান বসাবো 2 ইনটু 4/3 পাই r³ বাই এর জায়গায় কত বসাচ্ছি 4r বাই √3, 4r বাই √3 তার কিউব। দেখো এখানে r³ কেটে যাবে, এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.68, 0.68 পার্সেন্টেজে করলে 68%। ওকে, এইভাবে প্যাকিং দক্ষতা বের করছি। প্যাকিং দক্ষতাটা মানেটা তার মানে কি বুঝলে, যে একটা একক কোষের মধ্যে টোটাল ভলিউমের রেসপেক্টে কতটা পার্সেন্টেজ অফ কণা রয়েছে। তার মানে একটা টোটাল একক কোষ যদি 100% হয়, তার মধ্যে কণা রয়েছে 52% জায়গা জুড়ে। একটা একক কোষ যদি 100% হয় এফসিসির ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, টোটাল কণা রয়েছে 74% জায়গার উপরে। একটা একক কোষের টোটাল আয়তনটা যদি 100% হয়, তাহলে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কণা কতটা জায়গা জুড়ে রয়েছে 68% জায়গা জুড়ে রয়েছে। এই জন্য আমরা এটা বের করলাম প্যাকিং দক্ষতা, খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। 4r ইকুয়াল টু √2a পৃষ্ঠকেন্দ্রিকের জন্য, দেহকেন্দ্রিকের জন্য 4r ইকুয়াল টু √3a, সরলের জন্য 2r ইকুয়াল টু a। এখান থেকে কিন্তু ছোট ছোট ম্যাথ আসতে পারে, আমি একটা ম্যাথ নিয়ে শেষে আলোচনা করে দেব। তো দেখো এখন একটা কথা বলি, তার মানে আমি যে কোনো একক কোষের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে আমরা দু ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কি রকম, দেখো আমরা কেলাস মানে কেউ বলতে পারো কপার কেলাসও হতে পারে, আবার কেউ বলতে পারো কপার ক্লোরাইড কেলাসও হতে পারে। কপার কেলাস হলে সেখানে কণাগুলো শুধু কপার থাকবে, মানে এই একটা কপার কণা আছে, পাশে আর একটা কপার কণা আছে। কিন্তু কপার ক্লোরাইড থাকলে কিন্তু এই কপার আর এটা ক্লোরাইড কণা থাকছে। এখানে দুটো কণার মধ্যে দূরত্বটা কি হয় জানো, এটা আর এটা আর, মানে 2r হবে। কিন্তু এখানে দুটো কণার মধ্যে দূরত্ব r প্লাস আর বলা যাবে না, কারণ ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ব্যাসার্ধের পার্থক্য আছে। এখানে ক্যাটায়নের ব্যাসার্ধটা যা হবে অ্যানায়নের ব্যাসার্ধটা কিন্তু সেম নয়। কিন্তু এখানে কপার সবই কপার বলে এখানে সবার ব্যাসার্ধ কিন্তু সমান। এখানে কিন্তু এই ব্যাসার্ধটা আমরা ধরি যদি RC ক্যাটায়নের ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটা যদি আমরা ধরি RA, তার মানে এখানে হবে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে দূরত্ব মানে RC প্লাস RA। তার মানে মৌলের ক্ষেত্রে দুটো কণা পাশাপাশি থাকলে তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2r, আর যৌগের ক্ষেত্রে দুটো কণা পাশাপাশি থাকলে তাদের মধ্যে দূরত্বটা কিন্তু RC প্লাস RA।
তার মানে একই ব্যাপার, মৌলের ক্ষেত্রে যেটা 2r, যৌগের ক্ষেত্রে কিন্তু সেটা rc প্লাস r। ঠিক আছে, সেই জন্য দেখো নিকটতম দুটি প্রতিবেশী কণার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মৌলের ক্ষেত্রে 2r, যৌগের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু rc প্লাস r। আর সেই কারণের জন্য তোমরা এখনো পর্যন্ত যেটা শিখলে যে সরলের ক্ষেত্রে সূত্রটা ছিল 2r ইকুয়াল টু a, এটা মৌলের জন্য। যৌগের জন্য হলে কিন্তু 2r এর জায়গায় 2r বসাবো না, বসাবো rc প্লাস r ইকুয়াল টু a। মৌলের জন্য পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ফর্মুলাটা কি 4r ইকুয়াল টু রুট 2a, কিন্তু আমরা যৌগের জন্য কিন্তু 4r লিখবো না, এখানে লিখবো 2r এর জায়গায় কিন্তু rc প্লাস r লিখবো, মানে 2 ইনটু 2r, 2r এর জায়গায় লিখবো rc প্লাস r ইকুয়াল টু রুট 2a। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে ফর্মুলাটা কি 4r ইকুয়াল টু রুট 3a, কিন্তু আমরা 2r এর জায়গায় লিখবো rc প্লাস r, মানে 2 ইনটু 2r, 2r এর জায়গায় লিখবো rc প্লাস r ইকুয়াল টু রুট 3a। তাহলে এই যে ফর্মুলাগুলো আসছে, দেখো এই ফর্মুলাগুলো আসছে, এটা আয়নীয় যৌগের জন্য আসছে। তাহলে মৌলের জন্য ফর্মুলা একরকম, যৌগের জন্য ফর্মুলা একরকম। ঠিক আছে, মৌলের জন্য হলো সবার ব্যাসার্ধ সমান বলে সবই r, আর যৌগের জন্য হলে rc r এ দুরকম আসছে। NaCl এর ক্ষেত্রে সূত্রটা আলাদা, সেটা আমরা পরের ক্লাসে ডিটেইলস NaCl এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা আলাদা ব্যাপার। rc প্লাস r ইকুয়াল টু a/2 এখানে লেখা হয়েছে শুধুমাত্র ফর্মুলাগুলো একসাথে দেওয়ার জন্য। ওকে, তো আর একটা জিনিস আমি তোমাদের বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, কেলাসের ঘনত্ব। দেখো একটা কেলাস, সেই কেলাসের মধ্যে যদি একটা ঘনকাকার কেলাস হয়, তার মধ্যেই তো একক কোষগুলো থাকছে। তার মানে কেলাসের ঘনত্ব মানে কিন্তু একক কোষের ঘনত্ব, একক কোষের ঘনত্ব মানে কেলাসের ঘনত্ব। সেটা আবার কি করে বল, কারণ একটা কেলাসের একক কোষ যদি পৃষ্ঠকেন্দ্রিক হয়, তাহলে এখানে যে ঘনকটা থাকবে তার একটা একক কোষে যদি 4টে কণা থাকে, তার পাশের একক কোষেও কিন্তু 4টে কণা থাকবে, এর পিছনের একক কোষেও 4টে কণা, এর পিছনের একক কোষেও কিন্তু 4টে কণা। তার মানে টোটাল কেলাসটাই কিন্তু ঘনত্বটা কিন্তু সমান হবে, মানে এইটার ঘনত্ব যা হবে এইটুকু অংশের ঘনত্ব সেম, এইটার অংশের ঘনত্ব সেম, এইটারও ঘনত্ব সেম, টোটালটার ঘনত্ব সেম। তার মানে আমরা একক কোষের ঘনত্ব যদি বের করতে পারি, তার মানে সেটা কেলাসের ঘনত্ব হয়ে যাবে। তাহলে কেলাসের ঘনত্ব মানেই একক কোষের ঘনত্ব। দেখো কেলাসের ঘনত্ব মানেই একক কোষের ঘনত্ব। তাহলে আমরা একক কোষের ঘনত্ব কি করে বের করব? একক কোষের ঘনত্ব মানে আমরা বলতে পারি, ঘনত্ব মানে তোমরা সবাই জানো ভর বাই আয়তন। তার মানে একক কোষের ঘনত্ব মানে আমরা বলতে পারি যে একক কোষের ভর বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন। ঠিক আছে, বলতে পারি আমরা একক কোষের ভর বাই একক কোষের আয়তন। এবার একক কোষের ভর মানে আমরা কি বলতে পারি, একক কোষে কি থাকে, কণা থাকে। তাহলে একক কোষের ভর মানে অ্যাকচুয়ালি কার ভর, কণাগুলির ভর। তার মানে কণাগুলির ভর বাই একক কোষের আয়তন। একক কোষের আয়তনের তো ফর্মুলা জানো, একক কোষের আয়তন মানে একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে একক কোষের আয়তনের ফর্মুলা কি হবে, বাহু কিউ মানে a কিউ। এবার দেখো কণাগুলির ভর বলছি, তাহলে আমি একটা কণার ভর যদি বের করতে পারি, একটা কণার ভর, একটা কণার ভরকে যদি আমি কণা সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাহলে কণাগুলোর ভর পেয়ে যাব। এবার কণা সংখ্যাটা তোমাকে যেটা বলবে, সরলের ক্ষেত্রে যেটার মান 1, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2, সেরকম মান বসাবে। তাহলে শুধু পড়ে থাকছে তোমার একটা কণার ভরটা বের করে বসালে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো একটা কণার ভর তুমি কি করে বের করবে? ধরো সাপোজ আমি বললাম এটা ক্রিস্টালটা এম, এম একটা পরমাণু, আচ্ছা এম না এক্স একটা পরমাণু, ধরো সে সোডিয়াম হোক, পটাশিয়াম হোক, ক্যালসিয়াম হোক, যাই হোক একটা এক্স পরমাণু। এর আমি ধরে নিচ্ছি পারমাণবিক ভর, এর পারমাণবিক ভরটা কত ধরে নিচ্ছি না এম। তোমরা সবাই জানো পারমাণবিক ভর যা হবে তার মধ্যে কতগুলো পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে এম গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তার মানে এন নাম্বার অফ, এন মানে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা ধরছি, ঠিক আছে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু মানে এক্স পরমাণু মানে হচ্ছে এম গ্রাম, ঠিক আছে। তার মানে একটা পরমাণু মানে কত গ্রাম হবে, একটা পরমাণু মানে এম বাই এন গ্রাম। তার মানে দেখো একটা কণার ভরের জায়গায় আমরা কি লিখতে পারি, এম বাই এন বাই যেমন ছিল এ কিউ। দেখো এটা ঘনত্ব বের করলে, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করব, রো সমান জেড এম বাই এন এ কিউ, এটা ফর্মুলা, রো সমান জেড এম বাই এন এ কিউ। বোঝা গেল? এবার সব সময় মনে রাখবে, আমি কিন্তু আগেও এটার ক্ষেত্রেও বলেছি, এখানেও আবার বলছি, ফর্মুলা সেম, কিন্তু মৌল আর যৌগের জন্য শুধু একটু তফাৎটা তোমাকে কিন্তু বুঝতে হবে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো করার জন্য। কারণ সূত্রটা হচ্ছে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ।
দেখো এ মানে একক কোষের বাহুর দৈর্ঘ্য, সেটা মৌল হোক আর যৌগ হোক, অ্যাভোগাড্রো সংখ্যা সে মৌল হোক আর যৌগ হোক সব একই মান, শুধু এই দুটো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ধরো সাপোজ আমি বললাম এটা পৃষ্ঠকেন্দ্রিক, সে মৌল হোক বা যৌগ হোক, আমি বলে দিয়েছি পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানে জেড এর মান কত? অবশ্যই 4। তার মানে একটা একক কোষে কটা কণা আছে? 4টে কণা আছে। কিন্তু আমি যদি বলি যে এটা যদি সিউর কেলাস হয়, আর কেউ যদি বলে সিউ সিএল এর কেলাস হয়, তার মানে আমি 4টা মানে কি বলতে পারি? জেড মানে 4 মানে কি বলতে পারি? যদি সিউ কেলাস হয় তাহলে আমরা বলবো যে একটা একক কোষে 4টে সিউ পরমাণু আছে। আর যদি সিউ সিএল কেলাস হয় তাহলে আমরা বলবো একটা একক কোষে 4টে সিউ সিএল আছে। মানে যাই হোক না কেন সেটা 4 হবে, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক বলে দিয়েছে। মানে একটা একক কোষে 4টে সিউ আছে, আর এখানে একটা একক কোষে 4টে সিউ সিএল আছে। হ্যাঁ, এবার এটাকে ভাঙলে 4টে সিউ 4টে সিএল সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আমি যদি উদাহরণ আরেকটা অন্য দিচ্ছি, ধরো সাপোজ আমি বললাম যে এটা CF ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড যেটার মান 4 সাপোজ, তাহলে আমি বলতে পারি একটা একক কোষে 4টে কপার আছে। এখানে এখানে কি বলবো? একটা একক কোষে 4টে ক্যালসিয়াম ফ্লোরাইড আছে, মানে 4টে CF2 আছে। তার মানে 4টে CA আছে আর 8টা F আছে, 4 দুগুণে 8টা F আছে, ঠিক আছে। এইভাবে ভাবতে হবে। আর M মানে কপারের পারমাণবিক ভর, যেটা 63.5। আর যদি এটা সিউ না হয় সিউ সিএল হয় তখন কিন্তু পারমাণবিক ভর নয়, তখন হচ্ছে সংকেত ভর। সিউ সিএল এর সংকেত ভরটা হচ্ছে M। সিউর কত? 63.5 আর সিএল এর হচ্ছে 35.5, ঠিক আছে। এই দুটো খেয়াল রাখবে, জেড আর এমটা। মৌলের জন্য হলে মৌলের একটা একক কোষে মৌলের পরমাণুর সংখ্যা, যৌগে হলে একটা একক কোষে যৌগের সংকেত এককের সংখ্যা। এম হলো মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর, যৌগের ক্ষেত্রে এমটা হচ্ছে সংকেত ভর। এইটা জানলে বা তুমি যে কোনো ম্যাথ করতে পারবে, ঠিক আছে। একটা লাস্ট কথা বলে আমি আজকের ক্লাসটা শেষ করব। এমন একটা ম্যাথ থাকতে পারে যেটা আমি কম্বিনেশন ম্যাথ করাচ্ছি। দেখো এই ফর্মুলা আর এই ফর্মুলা দুটো কম্বিনেশন করে আমি একটা নিউমেরিক্যাল দেখাচ্ছি। ধরো সাপোজ বললো যে একটা মৌলের কেলাসের ক্ষেত্রে ধরো বলে দিল পারমাণবিক ভর, কোশ্চেনটাই বলছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর বলেছে 60 গ্রাম পার মোল। আর কি বলে দিয়েছে? ঘনত্ব বলে দিয়েছে 6.23 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। আর বলে দিয়েছে একক কোষের বাহুর দৈর্ঘ্য, একক কোষের বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 400 pm। বলছে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত? পারমাণবিক ব্যাসার্ধ কত? ভালো করে শোনো। তাহলে ফর্মুলা হচ্ছে রো সমান Zm বাই Na3। ওকে, তাহলে আমাকে কি কি বলে দিয়েছে? পারমাণবিক ভর 60, মানে m এর জায়গায় আমরা বসাবো 60। Z বের করতে হবে আমাকে। n এর মান অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 × 10⁻23। a এর মান বলে দিয়েছে দেখো 400 pm, তাহলে 400 কে আমরা pm থেকে সেমিতে করলে 10⁻10 সেন্টিমিটার। দেখো আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি, যে কোনো ঘনত্বের অঙ্ক সিজিএস পদ্ধতিতে করতে হবে। যেহেতু এটা pm এ আছে, এটা থেকে আমরা কিন্তু সেমিতে ট্রান্সফার করলাম। সেগুলো কি আছে সব কিন্তু নোটসের মধ্যে পাবে। দেখো 1 মিটার সমান দেখো 10⁻12 pm, ঠিক আছে। তার মানে এখানে কত বলেছে? 400 pm। তার মানে 400 pm মানে হচ্ছে 400 pm মানে হচ্ছে 400 × 10⁻12 মিটার। এবার সেমিতে করা মানে আবার 100 দেয়া গুণ, আবার যদি এটা 100 দেয়া গুণ করো তাহলে কি হচ্ছে? 400 × 10⁻10 সেন্টিমিটার। ওই জন্য আমরা 400 এর সঙ্গে 10⁻10 গুণ করেছি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবে। রো এর মান বলে দিয়েছে দেখো, রো এর মান বলে দিয়েছে দেখো 6.23, মান বসিয়ে দেবে। এটা ক্যালকুলেশন করবে, দেখবে এখান থেকে ক্যালকুলেশন করলে একটা মান পাবে। এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরে, দেখবে মান পাবে 4 পাবে। তাহলে জেড এর মান কত বেরোলো? 4 বেরোলো। তাহলে 4 বেরোলো মানে তুমি কি ভেবে নিলে? এটা পৃষ্ঠকেন্দ্রিক। তার মানে আমি 4 বেরোলো বলে আমি ধরে নিলাম এটা পৃষ্ঠকেন্দ্রিক। এবার যেহেতু পরমাণুর ব্যাসার্ধ চেয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ চেয়েছে, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক মানে FCC। FCC এর ক্ষেত্রে ফর্মুলা কি? 4r = √2a। এবারে তুমি 4r = √2a ফর্মুলা ফেলো। 4r = √2a। এর মান তো বলে দিয়েছে 400 pm, এখান থেকে r বের করে দাও। তাহলে r সমান কি হবে? √2/4 × 400 pm। এটা অ্যানসার। ওকে, এইভাবে অঙ্ক করতে হবে। ওকে।